প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি উচ্চতর গণিত বইয়ের একটা কঠিনতম টপিক ভেক্টর জ্যামিতি সেটা নিয়ে আলোচনা করব। এটা অধ্যায় হচ্ছে 12। তো এই টপিকটা আমাদের অনেকের কাছেই আসলে দুর্বোধ্য মনে হয়, কারণ জ্যামিতিতে একদিক দিয়ে কঠিন বিষয় অনেকের কাছে, তার মধ্যে আবার ভেক্টর জ্যামিতি। তো ভেক্টর জ্যামিতির অনেকগুলাই নিয়ম আছে। তো আমি এ থেকে বাছাই করে 2 থেকে 3টা নিয়ম ভালো করে বুঝাই দিব, যাতে পরীক্ষায় আসলে প্রশ্নগুলোর উত্তর সহজেই করা যায়। তো আমি এই টপিক নিয়ে শুরু করতেছি। তো ভেক্টর জ্যামিতি শেখার আগে সবার প্রথমে আমাকে শিখতে হবে ত্রিভুজ বিধিটা আসলে কি। ভেক্টর গণিত, ভেক্টর জ্যামিতি টোটালি ডিপেন্ড করে হচ্ছে ত্রিভুজ বিধির ব্যবহারের উপরে। ত্রিভুজ বিধিটা যদি আমরা বুঝে যাই, তাহলে খুব সহজেই আমরা ভেক্টর জ্যামিতিটা যে যতগুলো প্রশ্ন আছে সেগুলো সলভ করতে পারবো। তো আমি এই বিষয় নিয়ে শুরু করি। ত্রিভুজ বিধিটা হচ্ছে কি, যে ভেক্টরের দুই বা ততোধিক ভেক্টরের যোগফল বা লব্ধিমানই হচ্ছে ত্রিভুজ বিধি। সহজ ভাষায় দুই বা ততোধিক ভেক্টরের যোগফল বা লব্ধিমান, সেটাই হচ্ছে ত্রিভুজ বিধি। এখন দুই বা ততোধিক ভেক্টরের যোগফল জিনিসটা কি? আচ্ছা, আমি এটাকে আমি লিখে বুঝাই দিচ্ছি। হ্যাঁ, তো ধরলাম আমি আমি আসলে ফেনীতে থাকি। তো আমি এখানে দেখা দিলাম যে আমি এই ফেনীতে থাকি। হ্যাঁ, আমি ফেনীতে থাকি, আমার বাড়ি সিলেট। তো আমি যদি ফেনী থেকে সিলেটে যেতে চাই, তাহলে ধরলাম আমি ফেনী থেকে প্রথমে গেলাম ঢাকা। ধরলাম ফেনী থেকে আমি ঢাকা গেলাম। হ্যাঁ, ঢাকা থেকে আমি সিলেটে গেলাম। যে ঢাকা থেকে আমি তারপরে সিলেটে গেলাম। একটু খেয়াল করি যে আমার বাড়ি, আমি থাকি ফেনীতে, আমি বাড়িতে যেতে চাই, সিলেটে যেতে চাই, তাহলে ফেনী থেকে গেলাম ঢাকা, এখন ঢাকা থেকে গেলাম সিলেট। আচ্ছা, এখন আলটিমেটলি আমি ঢাকায় গেলেও আমার ডেস্টিনেশন কিন্তু সিলেট। তার মানে আমি এইভাবে আমি কি করলাম, আমার যে মূল দূরত্ব বা মূল যে ডেস্টিনেশন হচ্ছে সিলেট, মানে ফেনী টু সিলেট। আমাকে মাঝপথে শুধু ঢাকায় যেতে হচ্ছে। যদি আমি ফেনী, ঢাকা এবং সিলেটকে 3টা পয়েন্টকে যদি এ, বি ও সি দিয়ে আইডেন্টিফাই করি, তাহলে কি হয় দেখি। আমি প্রথমে এ থেকে বি তে গেলাম, মানে ফেনী থেকে ঢাকায় গেলাম, তারপরে ঢাকা থেকে সিলেট গেলাম। এই যে একটা তীর দিয়ে বুঝালাম, তারপরে গেলাম কি সিলেট। তো আমি ঢাকায় গেলেও আলটিমেটলি আমি সিলেটে গেলাম। তো সিলেটে গেলাম মানে এই আমার ফেনী থেকে সিলেটে যাওয়া হয়ে গেল। তাহলে আমি দেখলাম যে আমি প্রথমে এ থেকে বি তে গেলাম, মানে এ থেকে বি তে গেলাম। একে এই উপরে যে তীর চিহ্ন, এটাকে ভেক্টর চিহ্ন বলে। তাহলে এ থেকে বি তে গেলাম, এবি ভেক্টর। তারপরে বি থেকে সি তে গেলাম, বি থেকে সি তে গেলাম, তাহলে বিসি ভেক্টর। এই যে দুইটা রাস্তার যোগফল, সেই রাস্তার যোগফলটাই হচ্ছে কি, আমি ফেনী থেকে সিলেটে গেলাম মানে এসি। তাহলে দেখলাম যে কি, এসি সমান কি দাঁড়ালো, এসি সমান দাঁড়ালো এবি যোগ বিসি। এসি সমান দাঁড়ালো এবি যোগ বিসি। আবার একটা প্যাটার্ন লক্ষ্য করি, এখানে কিন্তু প্রথম যে সমানের বাম দিকে যে আমি অংশটা লিখলাম, সেটা শুরুর দিকে কোন লেটার আছে, এ লেটার আছে, মানে প্রথম লেটার হচ্ছে এ। তাহলে বাম দিকে সমানের সামনে যে লেটার দিয়ে শুরু হবে, ডান দিকেও কিন্তু একই লেটার দিয়ে শুরু হবে। বাম দিকে যদি এ থাকে, ডান দিকেও এ হবে। বাম দিকে যদি বি থাকে, ডান দিকেও বি হবে। তারপরে কি হলো, এ থেকে আমি গেলাম কোথায়, বি তে। আর এখানে যে ওয়ার্ড দিয়ে, যে লেটার দিয়ে শেষ করছি, সেটা আবার কি পরেরটা শুরু হবে এ বি। এই যে আবার বি, এ বি, বি তে শেষ করলাম আবার বিসি। তাহলে মূল দাঁড়ালো কি, এ বি যোগ বিসি সমান, এ বি যোগ বিসি সমান এসি। তো একইভাবে আমি যদি এই চিত্রটাকে আমি একটু ঘুরাই লিখি বা একটু সহজ ভাষায় লিখে দিই, তাহলে কি হবে, ধরলাম আমি এখানে লিখলাম এ, এখানে লিখলাম এ, এখানে লিখলাম বি, এখানে লিখলাম সি। এখন আমি চাইলাম যে আমি এ বি ভেক্টরের মান বের করব, মানে আমি এ থেকে বি তে যাব। আমি লিখলাম কি এ বি, এ বি, তাহলে দিয়ে দিলাম সমান এ বি, মানে কি হবে, বাম দিকে যে লেটার দিয়ে শুরু করছি, এ বি দিয়ে শুরু করছি না, তাহলে ডান দিকেও কি হবে, একই লেটার দিয়ে শুরু হবে, এ সি, এ সি, সি দিয়ে শেষ হলো আবার সি বি। তাহলে এ বি সমান এ সি যোগ সি বি। একইভাবে যদি আমি এই ত্রিভুজটাকে, মানে এখানে এ বি আসলো, এ বি সমান এ সি যোগ এ সি যোগ সি বি, কিন্তু আমরা এখানে সি বির জায়গায় কিন্তু বিসি লিখতে পারবো না। এই ক্ষেত্রে ভেক্টরের নিয়ম পরিপন্থী হয়ে যাবে। তো আমি যদি এখানে এ বি সি কে অন্য নামে আইডেন্টিফাই করি, যেমন পি কিউ আর। এখন আমি যদি পি কিউ এর মান বের করতে চাই, যদি আমি পি কিউ এর মান বের করতে চাই, তাহলে কি হবে, বাম দিকে আমি শুরু করলাম পি দিয়ে, তাহলে ডান দিকে অবশ্যই আমাকে পি দিয়ে শুরু করতে হবে। তাহলে হবে কি পি আর, পি কিউ দিয়ে পি দিয়ে শুরু করছি, তাহলে হবে কি পি আর
আর দিয়ে শেষ করলাম, পি আর যোগ আর কিউ, আর কিউ। এটাই হচ্ছে ভেক্টর যুগে দুই বা ততোধিক ভেক্টরের যোগফল, বা এটা হচ্ছে ত্রিভুজ বিধি। শেষ। এখন আমি কি সবসময় বাম দিকে একটাই রাখবো? না, আমি বাম দিকে দুইটাও রাখতে পারি। তাহলে বাম দিকে কিভাবে আমি দুইটা রাখতে পারি এটা নিয়ে দেখি। আমি মনে করলাম আমি বাম দিকে রাখবো পি আর কে আর আর কিউ কে। তাহলে আমি পি দিয়ে যদি শুরু করি তাহলে কি হবে, পি কিউ, সরি পি আর শেষ হলো কি দিয়ে, আর দিয়ে, যোগ আর কিউ সমান কি, বাম দিকে যে লেটার দিয়ে শুরু করছি ডান দিকে একই লেটার, পি আর যোগ আর কিউ সমান পি কিউ। এইটুকু যদি আমরা বুঝতে পারি তাহলে আমরা দ্বাদশ অধ্যায়ে যতগুলো ভেক্টর নিয়ে সমস্যা আছে সেগুলো খুব সহজেই সলভ করে দিতে পারি। তাহলে আমি এই চ্যাপ্টারের যে সৃজনশীলগুলো আছে, এই চ্যাপ্টারে 15 নম্বর 16 নম্বর সৃজনশীলটা এবং উদাহরণের আরো দুইটা অঙ্ক আছে, সেগুলো যদি বুঝে নিতে পারি তাহলে আর এই চ্যাপ্টারে আমার মনে হয় না যে প্রশ্ন এর বাইরে কোনো প্রশ্ন থাকবে। মূলত এই তিনটা প্রশ্নকে বা চারটা প্রশ্নকে ঘুরে ফিরে নানা নামে নানা আঙ্গিকে পরীক্ষায় দেওয়া হয়ে থাকে। তো আমরা এই চ্যাপ্টারে শুরু করি। আমি পাশেই এই চ্যাপ্টারের 15 নম্বর প্রশ্ন, 15 নম্বর প্রশ্নটা তুলে লিখে রাখছি। এখানে 15 নম্বর প্রশ্নটা হচ্ছে কি, ত্রিভুজ এবিসি এ, এবি ও এসি এর মধ্যবিন্দু ডি ও ই। এবিসি একটা ত্রিভুজ, প্রথমত লিখলাম আমি এখানে এবিসি একটা ত্রিভুজ, এ বি সি একটা ত্রিভুজ, ত্রিভুজের এবি ও এসি এর মধ্যবিন্দু ডি ও ই। এবি এর মধ্যবিন্দু আর এসি এর মধ্যবিন্দু হচ্ছে ডি আর ই, এই যোগ করলাম। তো প্রথম প্রশ্ন করলো কি, এডি ও ডিই কে এসি ভেক্টরের মাধ্যমে প্রকাশ করো। এডি ও ডিই কে, তখন এখানে এডি আর ডিই কে এসি ভেক্টরের মাধ্যমে প্রকাশ করো। এই ক্ষেত্রে আমার একটা জিনিস খেয়াল রাখতে হবে, যে ত্রিভুজগুলোর নাম দেওয়া হয়েছে বা যে বাহুগুলোর নাম দেওয়া আছে সে বাহুগুলা কোন ত্রিভুজের অন্তর্গত। দেওয়া আছে এডি যোগ ডিই, তাহলে এডি আর ডিই কোন ত্রিভুজের মধ্যে আছে সেটা আইডেন্টিফাই করে নিব। তো এডি আর ডিই আছে এডিই ত্রিভুজের মধ্যে। তাহলে আমি এখানে লিখে শুরু করব কোন নাম্বার, ত্রিভুজ এডিই এ ত্রিভুজ বিধি অনুসারে, ত্রিভুজ বিধি অনুসারে, ত্রিভুজ বিধি অনুসারে বাম দিকে কয়টা রাখতে বলছে, বাম দিকে রাখতে বলছে দুইটা, এডি যোগ ডিই। লিখলাম আমি এডি যোগ ডিই, এই যে এডি যোগ ডিই লিখলাম। তাহলে এডি যোগ ডিই মানে কি, বাম দিকে এ দিয়ে শুরু হয়েছে শেষ হয়েছে ডি দিয়ে, আবার ডি দিয়ে শুরু হয়েছে শেষ হয়েছে ই দিয়ে, তাহলে সমানের বাম দিকে যে অক্ষর আছে ডান দিকেও একই অক্ষর, তাহলে কি হবে, এডি যোগ ডিই সমান এই হয়ে যাবে। আমি লিখলাম এখানে এই, এই হচ্ছে আপাতত এইটুকু পর্যন্ত। হ্যাঁ, এখন আমাকে বলছে এডি ও ডি কে এসি এর মাধ্যমে প্রকাশ করো। এখন এই তো পাইলাম, তাহলে এই থেকে আমাকে এসি তে যেতে হবে। তো এই মানে কি, এই মানে হচ্ছে হাফ এসি, যেহেতু ইটা মধ্যবিন্দু এর বদলে আমরা লিখে ফেলবো হাফ এসি। শেষ। এটা হচ্ছে 1 নম্বর প্রশ্ন, মানে কোন নাম্বার প্রশ্নের উত্তর। এখানে এত ঝামেলার কিছু নেই, যদি আমরা ত্রিভুজ বিধিটা বুঝতে পারি তাহলে খুবই সহজে আমরা প্রথম প্রশ্নের উত্তরটা লিখে নিতে পারি। এখন 2 নম্বর প্রশ্ন। তো 2 নম্বর প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন যেহেতু আমরা শেষ করছি, সেহেতু 1 নম্বর প্রশ্নটা আমি মুছে দিই। এখন আমরা 2 নাম্বার বলতে খ নাম্বার প্রশ্নটা শুরু করি। খ নাম্বার প্রশ্ন কি বলছে, যে ভেক্টরের সাহায্যে প্রমাণ করো ডি সমান্তরাল বিসি এবং ডি সমান হাফ বিসি। তো আমার মনে রাখতে হবে উচ্চতর গণিতে ভেক্টর জ্যামিতি যদি আসে তাহলে এই 2 নাম্বার প্রশ্ন সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। সব সময় এই 2 নাম্বার প্রশ্নটাই আসে পরীক্ষায়। যদি এই চ্যাপ্টার আসে তাহলে এই খ নাম্বার প্রশ্নটা আসবেই, এরকম একটা ধারণা রাখতে হবে যে মোটামুটি এই চ্যাপ্টার আসা মানেই খ নাম্বার আসা। তো আমি এই চিত্রটাকে এই পাশ থেকে এই পাশে লিখে নিই, যেহেতু আমার বোর্ডটা ছোট। তো চিত্রটাকে আবার আমি সুন্দর করে লিখে রাখলাম, যে এখানে নাম দিয়ে দিলাম এ বি সি, মধ্যবিন্দু হচ্ছে ডি আর মধ্যবিন্দু হচ্ছে ই। এখন আমাকে দেখতে হবে প্রমাণ কি করতে হবে, প্রমাণ করতে হবে যে ডিই সমান্তরাল বিসি এবং ডিই সমান হাফ বিসি। কি সমান্তরাল প্রমাণ করতে হবে সেটা মাথায় না রাখলেও চলবে, কোন জিনিসটা আগে প্রমাণ করতে হবে, মানে এই যে সমান্তরালের পরের অংশ যেটা, যে ডিই সমান হাফ বিসি, এই জিনিসটা যদি আমরা প্রমাণ করতে পারি তাহলে সমান্তরালটা অটোমেটিক্যালি প্রমাণিত হয়ে যাবে। তো আমার এই
খ নম্বরে প্রমাণ করতে হবে ডিই সমান হাফ বিসি। তাহলে আমি শুরুটা এইভাবে করলাম, মনে করি ত্রিভুজ এ বি সি এ বি ও এসি এর মধ্যবিন্দু ডি ও ই। প্রমাণ করতে হবে যে কি প্রমাণ করতে হবে? ডিই সমান্তরাল বিসি ও ডিই সমান হাফ বিসি। এইটুকু আমার প্রমাণ করলেই চলবে। এখন আমি চলে গেলাম সরাসরি প্রমাণে চলে গেলাম। প্রমাণের ক্ষেত্রে আমাকে বলছে যে ডিই সমান প্রমাণ করো। তাহলে আমাকে খুঁজে বের করতে হবে যে ডিই কোন ত্রিভুজে আছে। তো ডিই আছে কোন ত্রিভুজে? ত্রিভুজ এ ডি ই এ, ত্রিভুজ বিধি অনুসারে হ্যাঁ, ত্রিভুজ বিধি অনুসারে আমাকে বাম দিকে শুধু ডি কে রাখতে হবে। বাম দিকে ডি কে রাখলাম। ডিই সমান কি? ডিই সমান তাহলে দেখি আমরা ডিই, বাম দিকে আমরা ডি দিয়ে শুরু করছি, তাহলে অবশ্যই ডান দিকেও ডি দিয়ে শুরু করতে হবে। ডিই সমান মানে এইভাবে ডিই সমান ডিএ যোগ এই, ডি এর বদলে লিখলাম ডিএ যোগ এই। অবশ্যই সবগুলা ভেক্টরের উপরে মানে সবগুলা এ বি বি সি যেটাই লিখি না কেন সবগুলোর উপরে ভেক্টর চিহ্ন দিতে হবে। ভেক্টর চিহ্ন যদি না দিই তাহলে অঙ্কটা কেটে দেওয়া হতে পারে। আচ্ছা, এখন দেখি এখন পাইলাম আমি কি ডিএ। তো ডিএ থাকলে আমি কি করব? ডিএ কে কিসে কনভার্ট করব? এ বি তে কনভার্ট করব। কিন্তু ডিএ কে আমরা সরাসরি বিএ বা এবি তে কনভার্ট করতে পারি না। তো ডিএ কে কি করতে হবে? ডিএ কে আমি কি করব? প্রথমে এডি লিখে নিব। তো ডিএ কে যদি এডি লিখে নিই তাহলে কি কোনো সমস্যা হবে? হ্যাঁ, অবশ্যই হবে। ডিএ কে আমি সরাসরি এডি লিখতে পারি না। তো ডিএ কে যদি এডি লিখতে চাই তাহলে তার সামনে আমাকে কি করতে হবে? এটা মাইনাস চিহ্ন দিতে হবে, মানে এটা রিভার্স হয়ে গেল। ডি এর বদলে লিখতে হবে মাইনাস এডি, আর এই তো সরাসরি আছে। তো এই জায়গায় এই লিখে নিলাম। তো গুছাই নিলাম, প্রথমে এই লিখলাম, তার পেছনে লিখলাম এডি। এখন একটু লক্ষ্য করি, এই মানে কি? এই মানে হচ্ছে হাফ এসি। যেহেতু মধ্যবিন্দু, এর বদলে লিখলাম হাফ এসি, আর এডির বদলে কি লিখলাম? এডির বদলে লিখলাম হাফ এবি। এডির বদলে লিখলাম হাফ এ বি। তো ভেক্টর চিহ্ন দিয়ে দিলাম। এখন দুইটার মধ্যে হাফ আছে সেজন্য হাফ কমন নিলাম, থাকলো কি এসি মাইনাস এবি। এখন লক্ষ্য করি এসি মাইনাস এবি এইখানে। তো এসি মাইনাস এবি যদি আমি এসি মাইনাস এবি, তো এসি এর মানটা বের করে নিই তাহলে আমার এই অঙ্কটা সমাধান হয়ে যাবে। আমি এই জায়গাটা বাকি অংশটা মুছে নিলাম। এসি, তো এসি জিনিসটা আমি কোন ত্রিভুজের মধ্যে পাই? এখানে আমি সাইড নোট হিসেবে লিখতেছি কি এসি জিনিসটা কোথায় পাই? ত্রিভুজ এ বি সি এ, ত্রিভুজ বিধি অনুসারে কি লিখ পাইলাম? বাম দিকে আমাকে এসি এর মান বের করতে হবে। এসি সমান কি? এসি, এই বড় ত্রিভুজে গেলাম, এসি মানে কি? বাম দিকে এ দিয়ে শুরু করছি, ডান দিকেও এ হবে। এসি সমান কি হবে? এসি সমান হবে এ বি যোগ বিসি। এসি এর বদলে লিখলাম এ বি যোগ বিসি, সবার মাথায় ভেক্টর দিলাম। বা এখন এসি এর পেছনে আছে এবি, তাহলে আমি সাইড এক্সচেঞ্জ করে নিয়ে আসলাম এসি, তারপরে এই সাইডে নিয়ে আসলাম এসি মাইনাস এবি সমান দ্বারা থাকলো বিসি। তো এসি মাইনাস এবি সমান বিসি লিখলাম। তাহলে এখানে দেখি আমরা হাফের জায়গায় হাফ লিখলাম, এসি মাইনাস এবি এর মান কত পাইছি? সরাসরি আমরা বিসি পেয়ে গেলাম। তো সুতরাং এখান থেকে নিয়ে আসলাম ডি ভেক্টর সমান হাফ বিসি ভেক্টর। বা এখন আমার এই যে প্রমাণের মধ্যে কি আছে? প্রমাণের মধ্যে আছে ডি সমান হাফ বিসি, তার মানে মাথায় যে ভেক্টর আছে সেটা উঠাই দিতে হবে। তো ভেক্টর যদি উঠাতে চাই তাহলে আমাকে কি করতে হবে? উভয় দিকে মডুলাস চিহ্ন দিতে হবে। এই হচ্ছে মডুলাস চিহ্ন, দুই পাশে এইভাবে ডিই, এই পাশে যদি আমি মডুলাস চিহ্ন দেই তাহলে মডুলাস আর ভেক্টর দুইটা কেটে যাবে, মানে মুছে যাবে আর কি। তাহলে আমি কি করলাম? ডিই সমান ডিই হাফ, এখানে আমি মডুলাস দিলাম, দুই পক্ষে আমি যদি মডুলাস দিয়ে দিই তাহলে পরের লাইনে কি হবে? ডিই সমান হাফ বিসি। এই আমার এটা প্রমাণিত হয়ে গেল। এই যে দ্বিতীয় উত্তরটা, এটা আমার প্রমাণিত হয়ে গেল। এখন আমার বাকি আছে কি? সমান্তরালটা প্রমাণ করতে হবে। যেহেতু ডি সমান হাফ বিসি সেটা আমি প্রমাণ করে নিলাম।
এখন প্রমাণ করতে হবে ডিই সমান বিসি। এখন ডিই সমান যদি আমি বিসি প্রমাণ করতে চাই তাহলে আমাকে কি লিখতে হবে, এই লাইন থেকে আমরা নতুন একটা ওয়ার্ড লিখে একটা সেন্টেন্স লিখে ফেলবো, তাহলেই শেষ হয়ে যাবে। লিখবো কি, ডিই যেহেতু ডিই বিসি এর অর্ধেকের সমান, লিখতেছি আমি এই লাইনটা, যেহেতু ডিই বিসি এর অর্ধেকের সমান ও ধারক, আমার এই কথাটা অ্যাড করতে হবে, যেহেতু ডিই বিসি এর অর্ধেকের সমান ও ধারক, সেহেতু ডিই সমান্তরাল বিসি। এই তো শেষ, আমার এখানে প্রমাণিত হয়ে গেল। এখানে একটা প্রমাণিত, এখানে একটা প্রমাণিত, যেহেতু আমাকে দুইটা প্রমাণ করতে হবে, তাহলে এইদিকে এক পাশে একটা প্রমাণিত, এই পাশে একটা প্রমাণিত। সেটা আমার এটা হচ্ছে 2 নম্বর প্রশ্নের, মানে 1 এর ক এবং 1 এর খ এর উত্তর। বাকি রইল 1 এর গ এর উত্তর। আমি 1 এর গ এর প্রশ্নটা আবার লিখে নিই, তাহলে আমাদের সবার বুঝতে সুবিধা হবে। আমি গ নম্বর প্রশ্নটা লিখে নিলাম। প্রশ্নে বলা হয়েছে কি, বিসিইডি ট্রাপিজিয়ামের কর্ণদ্বয়ের মধ্যবিন্দু MON হলে ভেক্টরের সাহায্যে প্রমাণ করো MN সমান্তরাল DE সমান্তরাল BC এবং MN সমান হাফ BC মাইনাস DE। তাহলে বিসিইডি ট্রাপিজিয়ামটা আমরা কোথা থেকে পেলাম? তো বিসিইডি ট্রাপিজিয়ামটা একটু দেখে নিই, যে আমরা একটু আগে একটা ত্রিভুজ এঁকেছিলাম, ত্রিভুজটা ছিল ABC এবং মধ্যবিন্দু ছিল D এবং E। এই ত্রিভুজটা একটু লক্ষ্য করে দেখি, যে এখানে BCED এখানে কিন্তু কি হয়েছে, ত্রিভুজের যে মাথা মানে উপরের অংশ, এই উপরের অংশ আমরা ছেটে ফেলে দিছি, তাহলে এটা হয়ে গেল একটা ট্রাপিজিয়াম। বলছে যে BCED একটা ট্রাপিজিয়াম, তার কর্ণদ্বয়ের মধ্যবিন্দু এই হচ্ছে একটা কর্ণ, এই আরেকটা কর্ণ, এই কর্ণদ্বয়ের মধ্যবিন্দু হচ্ছে M আর একটা মধ্যবিন্দু হচ্ছে N। তাহলে যদি MN হয় তাহলে প্রমাণ করো MN সমান হাফ BC মাইনাস DE। তাহলে আমি এখন এই প্রমাণে চলে যাই। চিত্রটা আমি আরেকটু পরিষ্কার করে লিখে নিই। BCED কর্ণ লিখে নিলাম, কর্ণ হচ্ছে একটা হচ্ছে M আর একটা হচ্ছে N, যোগ করে নিলাম। তো এখন আমি শুরু করে দিই গ নাম্বার। তো গ নাম্বার প্রশ্নটা কি হবে লিখি, মনে করি বিসিডি ট্রাপিজিয়ামের কর্ণদ্বয়ের মধ্যবিন্দু MON হলে প্রমাণ করতে হবে যে, লিখলাম প্রমাণ করতে হবে যে MN সমান্তরাল এরকম। আচ্ছা, চলে গেলাম আমরা প্রমাণে। এখন এই ধরনের যদি প্রমাণ চাই, যদি ডান দিকে দুইটা অংশ থাকে, তাহলে আমাকে তৃতীয় জনের একটা সাপোর্ট নিতে হবে। তৃতীয় জনটা হচ্ছে অবস্থান ভেক্টর। তো অবস্থান ভেক্টরটা আসলে কি আমি সহজ ভাষায় বলিনি, যে এখানে ধরি লিখে নিলাম, ধরি BCED বরাবর অবস্থান ভেক্টর বড় হাতের B, বড় হাতের C, বড় হাতের E, বড় হাতের D, এই বরাবর আমার অবস্থান ভেক্টর গুলো হবে ছোট হাতের B, ছোট হাতের C, ছোট হাতের E, ছোট হাতের D। আর ছোট হাতের যখন আমি অবস্থান ভেক্টর লিখবো, তখন মানে বড় জনের পরিবর্তে যখন ছোট জন লিখবো, তখন নিচের দিকে একটা করে দাগ দিয়ে দিবেন। B লিখলাম, লিখে এইভাবে একটা দাগ দিয়ে দিলাম, তাহলে ছোট হাতের BCED এগুলো হচ্ছে অবস্থান ভেক্টর। জাস্ট এখানে একটু খেয়াল রাখতে হবে যে আমাকে কি প্রমাণ করতে হবে, MN সমান হাফ BC মাইনাস DE। তো বাম দিকে যা আছে তো আমরা জানি, দেখতেছি এখানে MN আছে, শুধু ডান দিকে কি আছে একটু দেখে নিলাম। সুতরাং প্রথমে লিখলাম কি, BC সমান এই BC ভেক্টর সমান এই যে ডান দিকে কি আছে BC, তাহলে BC মানে B থেকে C তে গেলাম, মানে B থেকে C এর বাড়ি গেলাম, তাহলে আসবো কিভাবে, রিটার্ন আসবো হচ্ছে C থেকে B। তাহলে BC মানে হচ্ছে ছোট হাতের C ভেক্টর মাইনাস ছোট হাতের B। এই যে BC মানে হচ্ছে C মাইনাস B, উল্টো হয়ে গেছে। আবার DE তাহলে কি হবে, DE ভেক্টর হবে কি, DE মানে DE কে যদি অবস্থান ভেক্টর মধ্যে প্রকাশ করি, তাহলে DE তাহলে হবে কি E মাইনাস D, অপোজিটটা হয়ে যাবে আর কি, DE সমান E মাইনাস D, BC সমান C মাইনাস B। তাহলে এখন MN সমানটা কি হবে, আমি এই পাশ থেকে এখানে লিখে নিলাম। সুতরাং MN টা সমান কি হবে, তাহলে MN সমান হওয়ার কথা ছিল N মাইনাস M, MN সমান N মাইনাস M হওয়ার কথা ছিল, কিন্তু MN এর তো কোনো অবস্থান্তর ভেক্টর আমি এখানে লিখি নাই, তাহলে M এর মান হবে N মাইনাস M।
তাহলে এনটা আসলে কোথায় আছে? এনটা আছে অর্ধেক ডি আর অর্ধেক সি এর মধ্যে। এম এন সমান কি লিখলাম? অর্ধেক ডি যোগ অর্ধেক সি। এনটা আছে অর্ধেক ডি আর অর্ধেক সি এর মধ্যে, বিয়োগ এন মাইনাস এম। এমটা কোথায় আছে? অর্ধেক বি আর অর্ধেক ই এর মাঝখানে। তো অর্ধেক বি যোগ অর্ধেক ই। শেষ হয়ে গেল। তাহলে এখানে মূলত n মাইনাস m আমরা লিখবো না, জাস্ট বোঝার জন্য এখানে n মাইনাস m আমরা লিখে নিলাম। তাহলে mn সমান কি হবে? mn ভেক্টর সমান কি হবে? হাফ d প্লাস e, মানে n এর বদলে লিখলাম d প্লাস c, আর এটা লিখলাম মাইনাস b মাইনাস b প্লাস e। আচ্ছা, এখন জাস্ট এখানে আমরা একটু মডিফিকেশন করব বা ক্যালকুলেশন করব আর কি। ক্যালকুলেশনটা কি? সবগুলোকে ব্র্যাকেটের বাইরে নিয়ে আসলাম। হাফ d প্লাস হাফ c মাইনাস হাফ বি মাইনাস হাফ ই, হাফ ডি হাফ সি হাফ বি হাফ ই, শুধু ব্র্যাকেটটা ভেঙে নিলাম। তো ব্র্যাকেট ভাঙার পরে আমরা একটু সাজাই নিব। সাজাবো কিভাবে? প্রথমে লিখবো আমরা সি, তারপর লিখবো বি, তারপর লিখবো ই, তারপর লিখবো ডি, মানে সাজাই নিলাম। সাজাইবো কিভাবে? প্রথমে লিখলাম আমরা সি, এই যে প্রথমে লিখলাম সি, তারপরে লিখবো বি এখানে মাইনাস হাফ বি, তারপর লিখবো ই, ই হচ্ছে মাইনাস হাফ ই, তারপরে লিখবো ডি, তারপর প্লাস ডি। এখানে সাজায় নিলাম উপরের লাইন থেকে নিচে লাইনে। আর সবার নিচে কিন্তু অবস্থান ভেক্টর থাকলে একটা দাগ দিয়ে দিতে হবে, যাতে আমরা বুঝতে পারি যে এটা আসলে অবস্থান ভেক্টর। তো সবগুলোর আমরা এ সি বি ই ডি ভাবে সাজায় নিলাম। তারপরে আমরা হাফ কমন নিলাম সবার কাছ থেকে। হাফ কমন নিলাম, থাকলো কত? সি মাইনাস বি মাইনাস ই প্লাস ডি। শেষ, এটুকু। হাফ কমন নেওয়ার পরে এখন জাস্ট আমরা কি করব? গুছাই নিব। গুছানো কিভাবে গুছাবো? এখানে সি মাইনাস বি আছে, এই দুটাকে একসাথে করে নিব ব্র্যাকেট দিয়ে। সি মাইনাস বি একসাথে করে নিলাম, এখান থেকে মাইনাস আলাদা করে নিলাম, কমন নিয়ে নিলাম ই মাইনাস ডি। খেয়াল রাখি এখানে মাইনাস কমন নিছি, সেজন্য ভিতরের মাইনাস প্লাসটা মাইনাস হয়ে গেছে। তাহলে শেষ আমার কাজ। এখন হাফের জায়গায় হাফ, সি মাইনাস বি এর বদলে কি লিখবো? বিসি। সি মাইনাস বি এর বদলে লিখলাম বিসি মাইনাস ই মাইনাস ডি এর বদলে লিখবো ডিই। সুতরাং এই লাইনটা টেনে নিয়ে আসলাম নিচে, mn ভেক্টর। mn ভেক্টর সমান হাফ বিসি মাইনাস ডিই। এখন আমরা যদি ভেক্টরটা চিহ্নটা উঠায় নিতে হয়, তাহলে কি করতে হবে? আগের মতো উভয় সাইডে কি করতে হবে? মডুলাস চিহ্ন দিতে হবে। মডুলাস চিহ্ন দিলেই এখানে ভেক্টরটা উঠে যাবে। সুতরাং mn সমান হাফ বিসি মাইনাস ডিই। এটা হচ্ছে প্রমাণিত। এখন আমি তো এই জিনিসটা আমি প্রমাণ করে দিলাম, তাহলে আমাকে বাকি রইল কি? প্রথম অংশটা প্রমাণ করতে হবে। তাহলে লিখতে হবে কি? এর পরের অংশ এখান থেকে, মানে আমার এখানে জায়গা কম, সেজন্য আমি পাশ থেকে লিখতেছি। এখন এই লাইনটা কি লিখবো? যেহেতু mn, এই যে এখান থেকে বোঝাই দেই, যেহেতু mn বিসি ও ডিই এর বিয়োগফলের অর্ধেকের সমান, যেহেতু mn টা বিসি ও ডিই এর বিয়োগফলের অর্ধেকের সমান ও ধারক। এই কথাটা লিখে নিই। যেহেতু mn বিসি ও ডিই এর বিয়োগফলের অর্ধেকের সমান ও ধারক, অর্ধেকের সমান ও ধারক, সেহেতু mn সমান্তরাল ডিই সমান্তরাল বিসি। প্রমাণিত। এখানে একটা প্রমাণিত, এখানে একটা প্রমাণিত। শেষ। এই প্রশ্নটা আমাদের সবচেয়ে বেশি, মানে উচ্চতর গণিতে যদি পরীক্ষার প্রশ্ন আসে, এই প্রশ্নগুলোই একটু বেশি আসে। এরকম আরো দুই তিনটা নিয়মের প্রশ্ন আছে, আমি একে একে বাকিগুলো বুঝাই দিব। তো